জেল হত্যার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, মামলার রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও। আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন। লন্ডনে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের মদদে অপপ্রচার, বললেন মির্জা ফখরুল। আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা, সিলেটের কানাইঘাটে বিএসএফ এর গুলিতে নিহত 2, অবৈধভাবে প্রবেশকালে হত্যা, ধারণা পুলিশের। রংপুরের হারাগাছে পুলিশি নির্যাতনে মৃত্যুর সুরতহালে মেলেনি আঘাতের চিহ্ন, পুলিশের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ময়না তদন্ত প্রতিবেদন চায় হাইকোর্ট। এবং সড়ক পথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও, বাধা কাটিয়ে আবারও কাজ শুরু। জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার, খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ফুল দেয়া হয় বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 3 মাসের মাথায় 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর 4 সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান 4 নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা। পরে বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। করা হয় দোয়া ও মোনাজাত। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে বক্তারা বলেন, 15 আগস্ট আর 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। 1975 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ড, এই হত্যাকারীদের সঙ্গে যিনি মূল পরিকল্পনাকারী হিসাবে বা লিয়াজকারী হিসাবে বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করেছেন, তার মুখোশ উন্মোচিত হয় নাই। জিয়াউর রহমান 79 সালে আইন করে এই ইন্ডেমটি অধ্যাদেশকে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন। সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান। সবাই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না। ফখরুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, যতই হাঁক ডাক করেন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বলেন, 4 নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় 4 নেতার শ্রেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা। এ সময় জাতীয় 4 নেতার স্বজন সহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় 4 নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো।
জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানেই ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বের করা হয় র্যালি। দিবসটি উপলক্ষে বুধবার সকালে সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। সেখান থেকে শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ এম মনসুর আলীর দৌহিত্র তানভীর শাকিল জয় সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেল হত্যা দিবসে একটি আহ্বান, যেটি মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে বাস্তবায়নের পক্ষে যে একটি কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের পিছনে জিয়াউর রহমান সহ যারা জড়িত তাদের দেশে বিদেশে চক্রান্তকারীদের মুখোশটি উন্মোচিত করতে হবে। গাজীপুরে তাজউদ্দিন চত্বরে বঙ্গতাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তাজউদ্দিন আহমেদের আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। রাজশাহী নগরী সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ AHM কামারুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সাধারণ মানুষ। যারা বিচার এড়িয়ে সুকৌশলে গোপনে আছে তাদের স্বরূপ উদ্ঘাটিত করবার জন্য ট্রুথ কমিশন বা এই জাতীয় কোনো কমিশন গঠন করে প্রত্যেকের চেহারা জাতির সামনে খুলে দেওয়া দরকার। বরিশালে নগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। 75-এর জেল হত্যায় শহীদ নেতৃবৃন্দদের ত্যাগের আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা নির্মাণে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন স্থলে বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন COP-এর 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। CVF-এর 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি MP ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। Bangladesh is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed
properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলনস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন, যেখানে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এই কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ অপপ্রচার চালিয়ে তারেক রহমানের দেশে আসার পথে বাধা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা দেয়ায় বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন তারেক রহমান। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ইস্যুতে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের লোকদের মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আলোচনায় আনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আক্রোশের কারণেই দেশে ফিরতে পারছেন না তারেক। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে এখন আপনার বিএনপির বিরুদ্ধে, দেশত্ব বেগম খালেদার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার, মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, মিথ্যা মামলায় সাজা দেয়ায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তারেক রহমানের আজকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছেন, ফরমাইশি আপনারা রায় দিয়ে তাকে সাজা দিয়েছেন, বাধ্য হচ্ছে
সে বিদেশে থাকার জন্য। 7 নভেম্বর উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সড়ক পথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। নকশা জটিলতা ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। ইতোমধ্যে প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করি। 3,320 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় ধর্মীয় অবমাননার মামলায় ইকবাল সহ 4 আসামিকে দ্বিতীয় দফার 5 দিনের রিমান্ড শেষে তৃতীয় দফায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তিনাথ। এছাড়া ঠাকুরপাড়া কালী মন্দিরে হামলা মামলার 17 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুমিল্লায় ধর্মীয় অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেন সহ 4 আসামিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তৃতীয় দফায় 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা তাদের 20 কার্য দিবস পরে এই রিমান্ড কার্যকর করার জন্য আদালতের প্রতি দাবি জানিয়েছেন এবং সময়ের আবেদন করেছেন, কিন্তু আদালত সেই 20 কার্য দিবসের আবেদন বাতিল করেছেন। আজকে থেকে তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আজকে থেকে 3 দিন রিমান্ড নেওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদি তাদের এতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাদের কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য যাচাই বাছাই করা হচ্ছে ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি। এই তথ্যাবলী যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত আমরা আর ফার্দার রিমান্ডে নিচ্ছি না। এর আগে জেলার ঠাকুরপাড়া কালী মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলার 17 আসামিকে একই আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সময় সংবাদ, কুমিল্লা। EDF Aluminium, redefine possibilities. কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জাফরকে গ্রেফতার করা হয়েছে। এপিবিএন জানায়, গতরাতে টেকনাফ ক্যাম্পের সি ব্লকে পারিবারিক কলহের জেরে গৃহবধূ মোবারা জানকে ছুরিকাঘাত করে স্বামী মোহাম্মদ জাফর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এপিবিএন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জাফরকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সে। জাফরের বিরুদ্ধে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করেছে এপিবিএন।
বাংলার সময় আরও থাকছে, আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরে পদ্মা মেঘনায় ইলিশের আকাল, জাটকা সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ বলছেন মৎস্য বিজ্ঞানীরা। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। দেশে বিদেশে সেনাবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৬তম কর্নেল অত্তা রেজিমেন্টে অভিষিক্ত হয়ে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ একথা বলেন। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে বরণ করে নেন। এরপর রীতি অনুযায়ী তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল ব্যাজ এবং টুপি পরিয়ে দেওয়া হয়। প্যারেড পরিদর্শনের পাশাপাশি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন তিনি। গত 24 জুন দেশের 17তম সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষিক্ত হলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনী দেশে বিদেশে সুনামের সাথে আমি বিশ্বাস করি আমাদের প্রদত্ত সকল দায়িত্ব আমরা পালনে সক্ষম হব। বাংলাদেশ সেনাবাহিনী ইনশাল্লাহ সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। আমাদের প্রদত্ত দায়িত্ব আমরা সঠিকভাবে করছি, এখনও ইনশাল্লাহ ভবিষ্যতে করে যাব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই গুরুত্বপূর্ণ সময়ে সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ায় সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরে আস্থা রেখেছেন এবং এই গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ পর্যায়ে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কদের সাথে বৈঠক করেন। এই সময় তিনি তাদের প্রতি দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রুয়েট শাখা ছাত্রলীগের কর্মী তানভীর আহমেদ আবির সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে আসেন। পরে হামিদ হলের সামনে চায়ের দোকানে বসেন তারা। এ সময় রুয়েট ছাত্রলীগের সহসভাপতি ওসমান হায়দার তমালের সমর্থকরা তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আবহাওয়া পরিবর্তনের কারণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এখন ইলিশের আকাল। এ অবস্থায় জাটকা সংরক্ষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মৎস্য বিজ্ঞানীরা। আর এ ব্যাপারে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ব্যবসায়ী ও জেলেরা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। দেশে 6টি অভয়াশ্রমে টানা 1 মাস ডিমওয়ালা মা ইলিশের ওপর গবেষণা চালিয়েছেন মৎস্যবিজ্ঞানীরা। বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে দক্ষিণের উপকূল সহ চাঁদপুরের পদ্মা ও মেঘনায় এই গবেষণায় যোগ দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এতে ইলিশের প্রজনন ক্ষমতা, মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ এবং তাদের জীবনচক্র নিয়ে গবেষণা করেন তারা। কারণ আশ্বিনের ভরা পূর্ণিমায় সাগরের নোনা পানি ছেড়ে নদীর মিঠা পানিতে 2 ধাপে ডিম ছেড়েছে মা ইলিশ। এখন সেই ডিম জাটকায় পরিণত হয়েছে। এই দুই সময়েই যে পরিমাণে জাটকা হয় এটাই সারা বছর বড় হয়, সাগরে ফিরে যায়, আবার সাগরে 65 দিন তাদের নিরাপত্তা দেওয়া হয়। তো এই যে তাদের জীবনচক্র চলে, এই সময়ে তাদের নিয়মকানুন মানা, অর্থাৎ 1 মার্চ থেকে 30 এপ্রিল অভয়াশ্রমগুলোতে তাদের নিরাপত্তা দেওয়া, সাগরে ফিরে গেল 20 মে থেকে 23 জুলাই 2 মাস 5 দিন তাদেরকে নিরাপত্তা দেওয়া। মৌসুমের এই সময় ইলিশের আকালে মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের আর্থিক ক্ষতি হলেও জাটকা রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। আর নদীতে জাটকা রক্ষায় নানা উদ্যোগের কথা জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। জেলেরা ওরকম মাছ পায় না, কোনো রকম চলে, আমাদের ব্যবসা অত ভালো না। আমরাও চাই জাটকাটা রক্ষা হোক, যাতে বড় হয়, বড় হইলে যাতে মানুষ দইরা খাইতে পারে। মাইকিং সহযোগে বিভিন্ন জেলে পল্লীতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে।
জেলে ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের এই কার্যক্রমকে সফলতা দান করার জন্য তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবং তারা এই দায়িত্ব নিয়ে কাজ করে জাটকা সম্পর্ক রক্ষা করে নিজেদের এবং দেশের মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত জাটকা রক্ষায় নানা কর্মসূচি থাকলেও মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সময় সংবাদ। বরিশালে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় 170 বছর পুরনো শ্মশান দীপাবলি। প্রতি বছর কালী পূজার আগের সন্ধ্যায় পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে হাজারো মোমবাতি প্রজ্বলন করা হয় নগরীর কাউনিয়া মহাশ্মশানে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রায় 200 বছরের পুরনো একটি আয়োজনের সাক্ষী হচ্ছি আমরা। এই স্থানীয় যে হিন্দু সম্প্রদায় আছে তাদের পূর্বপুরুষ, বিশেষ করে যারা মারা গেছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই বরিশাল কাউনিয়া মহাশ্মশানের সকল যে মৃতদেহ সৎকারের পর যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু মোমবাতি প্রজ্বলিত করা হয়েছে। আমরা আরেকটু যদি জানিয়ে রাখি যে প্রায় 6 একর আয়তনের এই মহাশ্মশান আজ হাজার হাজার মোমবাতির আলোয় উজ্জ্বল। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে সমবেত হয়ে তাদের প্রয়াত স্বজনদের স্মরণে সমাধি বা মঠগুলোতে দীপ জ্বালিয়ে দেয়। প্রতি বছরই এখানে 3 থেকে 400 মৃতদেহ দাহ করা হয় বলে জানিয়েছেন এই শ্মশানটির রক্ষা কমিটি। দাহ করার পর কিছু মানুষের পাকা সমাধি নির্মাণ করা হয়, যেগুলোর বর্তমান সংখ্যা প্রায় 7000। আর এসব সমাধি বা মঠের মধ্যে প্রায় 900 সমাধি রয়েছে, যেগুলোতে আসলে স্বজনেরা আসেন না। হলুদ রং করা স্বজনহীন এই মঠগুলো সহ অন্যান্য যত মঠ আছে সমস্ত মঠে কিন্তু আজকে এই মোমবাতি প্রজ্বলিত করা হয়েছে, ধূপ জ্বালানো হয়েছে এবং মৃত যারা রয়েছেন তাদের প্রিয় খাবার যেগুলো সেগুলো কিন্তু তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। শ্মশানের যে আজ গুমট অন্ধকার, সেই অন্ধকার কিন্তু আজ প্রার্থনার দীপশিখায় বিচিত্রভাবে আলোকিত হয়ে গেছে। আর এই দৃশ্য অবলোকন করতে শুধুমাত্র কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, অন্য ধর্মাবলম্বী যে দর্শনার্থী এবং বিদেশি নাগরিক আছে তারাও কিন্তু আসে। আমরা এখানকার স্থানীয় যে এই শ্মশান রক্ষা কমিটি তার সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে প্রতি বছর প্রায় নেপাল এবং ভারত থেকেও অনেক হাজার হাজার দর্শনার্থী এই উৎসবটিকে অবলোকন করতে আসেন এবং এর মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষের স্মরণে তারা তাদের উৎসর্গকৃত তাদের শান্তি কামনা করেন। মোটামুটি বরিশালের কাউনিয়া থেকে এই আনন্দঘন উৎসবের সর্বশেষ এই ছিল আমার কাছে। বরিশালে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি। সে বিষয়ে সবশেষ খবর জানাতে নগরীর কাউনিয়া মহাশ্মশান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিক মুন্সি। কুয়াশা তীব্র হচ্ছে, সূর্যের প্রখরতা কমছে, শীতে নামতে শুরু করেছে হিমালয়ের কোল ঘেঁষা উত্তরের জনপদে। ষড়ঋতুর নিয়ম মেনে আসা এই শীত অনেকের কাছে আনন্দ উদযাপনের, আবার গরিব মানুষের জীবনে এই শীত নেমে আসে দারুণ কষ্ট নিয়ে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। আকাশ ভেঙে ঝরা কুয়াশা দুর্বাত হয়েছে উত্তরে। আলো দিয়ে প্রভাতের ঘুম ভাঙা সূর্যকে ঝলমলিয়ে ভেঙচি কাটছে ধানের ডগায়, ফুলের পাতায় জমাট বাঁধা শিশির বিন্দু। হিমালয়ের কোল ঘেঁষা এই জনপদ তাই একটু আগেভাগেই মাঠে প্রান্তরে প্রকৃতিতে বাড়ছে শীতের অনুভূতি। তাপমাত্রা কমছে, হিমেল হাওয়ায় দুলছে শুকনো পাতা, বাড়ছে শীতল শিহরণ। নবান্ন উৎসব সামনে শুরু হবে, এটা আমাদের বাঙালির ঐতিহ্য একটা, সেক্ষেত্রে ভালোই লাগতেছে। শীতের সময় তো শীত ভালোই লাগে, এখন হালকা শীত আছে। 12টার পর থেকে কুয়াশা হয়, তারপর একটু ঠান্ডা হয়, ঠান্ডা পড়ে। সকাল থেকে বেশ ঠান্ডা আছে, সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হয়। অগ্রহায়ণের ভরা ক্ষেতের ওপর কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনী বার্তা। আসছে শীতে অনেকের মনে নতুন ধান তুলে নবান্ন আর শীতকে উদযাপনের আনন্দ। আর কিছু মানুষের কাছে এই শীত নানা শঙ্কারও। দোকানপাট সকাল সকাল বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুকি বাজার খারাপ। এই ঠান্ডায় সর্দি কাশি জ্বর এই সমস্ত দেখা যাচ্ছে আর কি। আবহাওয়া অফিস বলছে এখন সর্বনিম্ন 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। সপ্তাহান্তে নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহে হয়তো তাপমাত্রা আরও কিছুটা ফল করবে, অর্থাৎ এখন 18 ডিগ্রি সেলসিয়াস আছে উত্তর রংপুর বিভাগে, সেটা হয়তো বা 15 দিকে নেমে আসার সম্ভাবনাটা আছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের জেলাগুলো। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জেল হত্যার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, মামলার রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও। আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদন। লন্ডনে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক রহমান, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের মদদে অপপ্রচার, বললেন মির্জা ফখরুল। এবং আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা, সিলেটের কানাইঘাটে বিএসএফ এর গুলিতে নিহত 2, অবৈধভাবে প্রবেশকালে হত্যা ধারণা পুলিশের। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়।